আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশজুড়ে বেড়েই চলেছে হামের সংক্রমণ ও মৃত্যু। ৫ জেলায় উপসর্গ নিয়ে আজও মারা গেল ১০ শিশু। সাবধানতা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান। পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়া গেলেও যুগ্ম সচিবের দাবি, আগামী ২ মাসে পেট্রোল অক্টেনের সংকট হবে না। সপ্তাহে ৩ দিন স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস। দেশের জ্বালানি নিরাপত্তার ক্রান্তিকাল চলছে। অভিমত ঢাকা চেম্বারের সংকটের জন্য কমতে পারে ১% জিডিপি। ভাবমূর্তি ফেরানোই হবে প্রধান কাজ, বললেন নতুন সভাপতি তামিম ইকবাল। অ্যাডহক কমিটির সদস্য হলেও নির্বাচনে অংশ নিতে বাধা নেই কোনো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট মেডিকেলে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতেই প্রাণ গেছে ৪ শিশুর। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় অভিভাবকরা আতঙ্কিত। চিকিৎসকরা বলছেন, হামের ভ্যাকসিন না দেয়া, ঠিকমতো চিকিৎসা না নেওয়া সহ বিভিন্ন কারণে বাড়ছে মৃতের সংখ্যা। সাবধানতা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তারা। আশপাশের বিভিন্ন জেলা থেকে হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন রোগী আসছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ শিশু। এর মধ্যে ২ জনের বাড়ি কুষ্টিয়ায়, একজন চাঁপাইনবাবগঞ্জের, আরেক শিশুর বাড়ি রাজশাহীতে। গত জানুয়ারি থেকে পর্যন্ত রাজশাহীর বিভিন্ন হাসপাতালে প্রাণ গেল ৬০ জনের। তাতে বিপর্যস্ত সন্তানহারা পরিবারেও বাড়ছে প্রাণহানি। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২ শিশু। এছাড়া বরিশাল শেরি বাংলা মেডিকেলে ২ এবং সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে ১ শিশু। চিকিৎসকরা বলছেন, হামের টিকা নেওয়ার বয়স হওয়ার আগেই আক্রান্ত হচ্ছে অনেক শিশু। ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতে একটু কম থাকে, ফলশ্রুতিতে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনকভাবে নন ভ্যাকসিনেটেড বাচ্চাদের মধ্যেই মারা যাওয়ার হারটা অনেক বেশি। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতেও বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা। কোথাও কোথাও জায়গা সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও চিকিৎসা দেয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। হাসপাতালে অনেক তো হচ্ছে গ্যাঞ্জাম, মানে বাচ্চা জায়গা পাওয়া যাচ্ছে না, খুবই কষ্টকর ব্যাপারে। জ্বর ঠান্ডা নিয়ে আসছিলাম, জ্বর ঠান্ডাতে চিকিৎসা হচ্ছে। এখন রক্ত ব্লাড সব পরীক্ষা করেছি, তো এই রক্ত চিকিৎসাটা চলছে। এখন ডাক্তার আমাদেরকে শিওর দিল যে এটা আহাম ধরেছে। আহামদর যখন হলো তখন আমরা ডাক্তার বান্ধব এখানে ভর্তি করছি। রিপোর্ট দেখে বলছে যে নিউমোনিয়া হয়েছে, তারপর শিশু ওয়ার্ডে আসছিলাম, তো ওই জায়গা থেকে এই যে র্যাশ উঠতে আছে, তখন আবার আমাদের ৫ তলায় আনছে। এদিকে পঞ্চম দিনের মতো দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় শিশুদের হামের টিকা দেয়া হয়েছে। মানুষের দৈনন্দিন জীবনে পড়ছে জ্বালানি তেলের সংকটের প্রভাব। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে বাড়ছে ভোগান্তি, বাড়ছে যানজট। দীর্ঘ সময় অপেক্ষার বসে নাভিশ্বাস উঠছে গ্রাহকদের। অথচ সচিবালয়ের এক ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব জানান, আগামী ২ মাসে পেট্রোল ও অক্টেনের কোনো সংকট হবে না। রাজধানীর উত্তরার একটি পেট্রোল পাম্প এটি। আগের রাতে সিরিয়ালের টোকেন দেয়া নিয়ে এই বাকবিতণ্ডা। কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বলেন, এই টোকেন পাম্পের কেউ দেয়নি। আমাদেরকে এই পাম্প থেকে এই টোকেন দেওয়া হয়েছে সবাইকে, যে তোমরা আগামীকাল আসবা, তোমাদেরকে আগে তেল দেওয়া হবে। আমরা কোনো টোকেন দেই নাই, আমাদের জানা শুধু আমাদের টোকেন রিজার্ভ আছে, কেউ দেয়নি। এখন ভালোভাবে জানতে হবে দিছে কিনা কেউ। আমাদেরকে সিএল দিয়ে কালকে সারাদিন কষ্ট করার পরে টোকেন দিয়ে আমাদেরকে বাসায় পাঠাইছে। এটা আমাদের টোকেন, বাট আমরা এরকম করে বিগত দিনেও আমরা বিজনেস করতেছি, বা আপনারা তো জানেন যে ক্রাইসিস মোমেন্টে আমরা কখনোই এরকম কোনো টোকেনের মাধ্যমে সিরিয়াল মেনটেন করি না। পাম্পগুলোতে এক বেলাও ঠিকঠাক মতো তেল মিলে না। বেশিরভাগ সময়ই তেল নেই, নোটিশ ঝুলিয়ে বন্ধ থাকে ফিলিং স্টেশনগুলো। দীর্ঘ অপেক্ষায় গ্রাহকদের ওঠে নাভিশ্বাস। আমাদের তো ভোগান্তি শেষ নাই, আসলে আমাদের পরতে ভোগান্তি। ওয়ার্কিং আওয়ার পুরোটাই অর্ধেকের বেশি চলে যায় তেল নেওয়ার ক্ষেত্রে। তেল দেখা গেছে শেষের দিকে আসলে পাওয়া যায় না, এই কারণে আর কি সকাল অফিস বাদ দিয়ে ৯টার থেকে এসে দাঁড়িয়ে রয়েছি। তেল পাবো কিনা বলতে পারতেছি না, দেখা যাচ্ছে তেল যদি নাও পাই আবার ফিরে চলে যাওয়া লাগবে। এদিকে দুপুরে সচিবালয়ে জ্বালানি বিষয়ে ব্রিফিং করেন জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। তার আশ্বাস, আগামী ২ মাস অন্তত পেট্রোল ও অক্টেনের সংকট হবে না। ডিজেলে আজকে দিনে আমাদের মজুদ আছে ১,৪৩,১৪৩ মেট্রিক টন, ৯,৫৬৯ মেট্রিক টন। একটা মজুদের টেন্ডেন্সি তৈরি হয়েছে, প্যানিকের টেন্ডেন্সি তৈরি হয়েছে। এইটা আসলে আমার মনে হয় একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি নানা ব্যবস্থা নিতে, মানুষকে বোঝাতে।
এডুকেট করতে যে আমাদের কোনো সংকটের এই অস্থির হওয়ার কোনো কারণ নেই। জ্বালানির মজুদ নিয়ে মনির হোসেন জানান 1,43,143 টন ডিজেল, 9,569 মেট্রিক টন অকটেন এবং 16,112 মেট্রিক টন পেট্রোল মজুদ রয়েছে। মেট্রোপলিটন এলাকার কিছু নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে এর মধ্যে যেসব স্কুলের সক্ষমতা আছে তারা এটা অনুসরণ করবে। সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন অফলাইনে ক্লাস নেওয়া হবে। ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এ বাস্তবতায় জ্বালানি সাশ্রয় ও রাজধানীর যানজট কমাতে পরীক্ষামূলকভাবে ব্লেন্ডেড পদ্ধতিতে ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। এই উদ্যোগের আওতায় সপ্তাহের শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে, আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বাসা থেকে অনলাইনে অংশ নেবে ক্লাসে। প্রাথমিকভাবে বেশি সংখ্যক শিক্ষার্থী রয়েছে এবং যেসব প্রতিষ্ঠান আমি যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে যে জ্বালানি সংকটে কমতে পারে 1% জিডিপি। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে এমন শঙ্কার কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ। তিনি আরও জানিয়েছেন যে জ্বালানি নিরাপত্তার ক্রান্তিকাল চলছে। রিজার্ভের উপর চাপ কমাতে এবং উৎপাদন সচল রাখতে নিজস্ব জ্বালানি অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানির সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই। সেমিনারে জানানো হয়েছে যে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে সার্বিক অর্থনীতিতে। ঝুঁকিতে পড়বে বাণিজ্য এবং খাদ্য নিরাপত্তাও। বিশ্ব বাণিজ্যে প্রবৃদ্ধি 4.7% থেকে কমে 2.5% নেমে আসতে পারে। জ্বালানির দাম বৃদ্ধির ফলে রিজার্ভের উপর চাপ তৈরি হতে পারে। ব্যবসায়ী নেতারা আরও বলেছেন, গ্যাস সংকটে তৈরি পোশাক খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। সিমেন্ট এবং স্টিল শিল্পে উৎপাদন খরচ টন প্রতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ক্ষুদ্র এবং মাঝারি খাতেও সংকট তৈরি হয়েছে। সেমিনারে মালয়েশিয়া বা ব্রুনাইয়ের মতো দেশগুলোর সাথে দীর্ঘমেয়াদী জ্বালানির চুক্তি করার তাগিদ উঠে আসে। সময় বলা হচ্ছে নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। রফতানিমুখী শিল্পে জ্বালানির সরবরাহ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন এই সময় উদ্যোক্তারা। বলেছেন সার এবং ডিজেলে ভর্তুকি দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গে শিল্প সচিব বলেছেন, সোলার এনার্জি পরীক্ষার জন্য বিএসটিআই ল্যাবের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। প্রোডাকশনের ক্ষেত্রে এবং আমদানির ক্ষেত্রে আমরা আসলে ইউজার ফ্রেন্ডলি নয়, এটা আমাদেরকে রিডিউস করতে হবে। অনেক ক্ষেত্রেই কোনো কোনো জায়গায় আমাদের একেবারে 0-তে বা 1% এনে এগুলো একটা সময় পর্যন্ত দিতে হবে আমাদেরকে সময়। জ্বালানির মূল্য বৃদ্ধিতে খাদ্য, সার ও উৎপাদন খরচ সহ অন্যান্য ক্ষেত্রে মূল্যস্ফীতির প্রভাব পড়েছে। নিম্ন আয়ের দেশগুলোর মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, কারণ তাদের মোট ব্যয়ের প্রায় 36% খরচ হয় খাদ্যের পেছনে।